ডিয়ার স্টুডেন্টস, আজ তোমাদের সামনে আজকের দিনের একটি ঘটনার কথা শেয়ার করব। দেখো, আমরা আজ বিকেলে দুই বন্ধু মিলে একটা জায়গায় গিয়েছিলাম। সেই জায়গাতে যাওয়ার পথে আমরা কিভাবে গিয়েছি, আমার বন্ধু গেছে বাইকে করে আরেকজন ছেলের সঙ্গে, আর আমি গিয়েছিলাম টমটম অটোরিকশা করে। তো কি হয়েছে, ওই জায়গাতে গিয়ে পৌঁছতে আমার একটু দেরি লাগলো, ও একটু আগে চলে গেল। কেন? ও একটু তাড়াতাড়ি করে খুব স্পিডে এইভাবে চলে গেল, বাইক আছে ছোটো, মানে সরু আছে, আর আমার টমটম তো এমনিতেই স্পিড কম, গতি কম, আর তার মধ্যে জ্যাম পড়লে আরও অসুবিধা হয়ে যায়। তো দেখো, এখানে আমি কি বলেছি, এটা কোনোটা স্পিডে যাচ্ছে, কোনোটা কম গতিতে যাচ্ছে, কম স্পিডে যাচ্ছে, যে গতি আছে কোনোটাতে গতি কম, এমন হচ্ছে। আচ্ছা, এছাড়াও দেখবে আমি যে জায়গাটাতে গিয়েছিলাম সেটার একটা ঘটনাটা হচ্ছে কি, বাড়ি এসে পরে যখন দেখলাম সেই জায়গাটা একেবারে আমার বাড়ির কাছে জায়গা, কিন্তু আমার এত দেরি কেন লাগলো এটার সম্পর্কে আমি হিসাব করে দেখলাম যে এমন একটা দূরত্ব, যেখানে আমাদের লোকেশনটা এখানে, আমাদের বাড়িটা মনে করো এখান থেকে আমি এইভাবে করে গেলাম, এভাবে এসে এইখানে এসে ওই গন্তব্যস্থলে আসলাম। তাহলে আমার প্রথম অবস্থান ছিল এ, পরে আসলাম বিতে। এখন দেখো কত দূরত্ব, কত রাস্তা আমাকে যেতে হয়েছে এইভাবে করে। আমি গুগল লোকেশনে যখন আমি সার্চ করলাম তখন এমন আসলো ম্যাপটা। তো দেখো এই যে ব্যাপারটা, যাবতীয় ব্যাপারটা, এখান থেকে এইভাবে আসলাম অনেক রাস্তা অতিক্রম করে, অথচ সেটা আমার বাড়ির কাছেই, কিন্তু এই জায়গা দিয়ে যেতে পারিনি কেন? এই জায়গাতে অনেকগুলি বাড়িঘর, অনেক বাড়িঘর ছিল, পাশাপাশি রাস্তাটা এদিকে আমাদের ওয়েল নোন ছিল না, আমার জানা ছিল না, ছোটো করে রাস্তা ছিল, আর একটা মেইন রাস্তা ছিল আমার মনে একটু প্রশস্ত, সেটা আমি জানি না বলে এটা এই দিক দিয়ে আসতে পারিনি। ঠিক আছে, এইসব বিষয় নিয়ে আজকে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি। ক্লাস 9 ফিজিক্স, চ্যাপ্টারটা হবে গতি, গতি বা মোশন, ইংলিশ বলবো আমরা মোশন। এই চ্যাপ্টারটা নিয়ে আজকে তোমাদের সামনে ডিটেলস আলোচনা করবো, কী কী জিনিস পড়বো সেটা এক্ষুনি আমি তোমাদের সামনে দেখাচ্ছি। তাহলে আজ আমরা জানবো কোন কোন জিনিসগুলি গতি চ্যাপ্টার থেকে। দূরত্ব এবং সরণ, দ্রুতি ও বেগ, গড় দ্রুতি ও গড় বেগ, দ্রুতি ও বেগের পার্থক্য, ত্বরণ ও মন্দন, এই বিষয় নিয়ে আজকে আমরা ডিটেলস আলোচনা করব। আমি কিন্তু সবগুলো জিনিস লিখে করবো না, কিছু কিছু জিনিস আমি ডায়াগ্রাম দেখে বুঝিয়ে তোমাদেরকে ভাষাটা, বিজ্ঞানের যে মেইন যে আসল যে জিনিসটা যদি বুঝতে পারো ভালো করে, তাহলে বই দেখে তোমরা বুঝে নিতে পারো। যদি না বুঝো তাহলে কিন্তু মুখস্থ করলে এটা উল্টো পাল্টা হয়ে যাবে। যার কারণে আমি বুঝিয়ে দিচ্ছি, যাতে তোমাদের পড়া শিখতে সহজ হয় এবং বেসিক ধারণাটা তোমাদের জন্য। এটা এমন না যে বিজ্ঞান আমি মুখস্থ করে ফেলবো, এমন করলে কিন্তু অনেকগুলো জিনিসও তোমাদের মানে জানা হবে না। তো দেখো, দূরত্ব এবং সরণ, আমি একটু আগে আমি যে জিনিসটা দেখিয়েছিলাম, আমরা মনে করো এখান থেকে রওনা দিয়েছিলাম, অবস্থান এখান থেকে আমি মনে করো এরকমভাবে এসে এরকম জায়গা এসেছি, এটা হচ্ছে বি লোকেশনটা। তো এই যে আমি এই জায়গা থেকে অনেক রাস্তা অতিক্রম করে ধীরে ধীরে আবার এইদিকে আসলাম, আর আমার যদি এইদিকে সোজা চলে আসতাম, আমি এখান থেকে এইটা এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, তাহলে আমার কি সময় কতটুকু দূর, মানে জায়গাটা কতটুকু ছিল, এইরকম এইটুকুর জন্য আমাকে এত রাস্তা অতিক্রম করতে হবে। তাহলে এখানে আমি দুটা জিনিস পেলাম, একটা হচ্ছে এই দিক দিয়ে যাওয়ার জন্য একটা রাস্তা পেলাম, আর একটা এই দিকে আসার জন্য একটা রাস্তা। ঠিক আছে, এইটাই হচ্ছে আসল কনসেপ্ট। এই কনসেপ্টটা বুঝতে পারলেই শেখা হয়ে যাবে দূরত্ব এবং সরণ জিনিসটা। দেখো স্টুডেন্টস, এইখান থেকে আমরা যখন এই যে রাস্তা দিয়ে আসলাম, এটা হচ্ছে দূরত্ব, আর তার বিনিময়ে যদি এইভাবে যদি না গিয়ে আমি যদি এইভাবে সরলরৈখিকভাবে প্রথম অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যে, প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যে যে সরলরৈখিক দূরত্ব, সেই বরাবর যদি আসতাম সরলরেখা টানলে, মানে প্রথম অবস্থান হচ্ছে এটা, লাস্ট অবস্থান হচ্ছে এটা, এই দুই বিন্দুর মধ্যে যদি আমি সরলরেখা টানি, যেই ডিস্টেন্সটা পাবো, যেই ডিসপ্লেসমেন্টটা আমি পাবো, সেটাই হচ্ছে প্রকৃতপক্ষে সরণ, আর এটা হচ্ছে দূরত্ব। আগে এই কনসেপ্টটা তৈরি করতে, তারপরে সংখ্যা। তাহলে আমরা যত রাস্তায় অতিক্রম করি না কেন, এখান থেকে ঘুরে আমি পৃথিবী ঘুরে যদি আবার আমার বাড়ির কাছেও আসে ঘুরি, তাহলে দূরত্ব অনেক বেশি হতে পারে, কিন্তু সরণটা খুব কম হবে। এই হচ্ছে মূল ডিফারেন্স তাদের মধ্যে। তো আমরা ডেফিনেশনটা কি দেবো? ডেফিনেশনটা দিতে গেলে আমরা বলবো যে কোনো বস্তুর মোট অতিক্রান্ত পথের দৈর্ঘ্যকে সে যতটুকু পথ অতিক্রম করবে, যেমন আমি এইভাবে গেছিলাম,
এভাবে গিয়ে আবার এইখানে আসে। মোট অতিক্রান্ত পথ হবে এইটা। তাহলে কোনো বস্তুর মোট অতিক্রান্ত পথের দৈর্ঘ্যকে বলবো আমরা দূরত্ব। কিন্তু আর সরণ যখন বলবো তখন কি বলবো, কোনো বস্তু সময়ের সাপেক্ষে তার অবস্থান পরিবর্তন হতে থাকলে যে প্রথম অবস্থান থেকে দ্বিতীয় অবস্থানের মধ্যে যে সরলরৈখিক দূরত্ব তৈরি হবে সেই দূরত্বটা হবে বস্তুর সরণ। এখানে দেখো সময়ের সাপেক্ষে তার অবস্থান পরিবর্তন, সময়ের সঙ্গে সঙ্গে তার অনেক অবস্থানের পরিবর্তন হচ্ছে, হওয়ার পর লাস্ট অফ দি ফাইনালে যেখানে গিয়ে আমি রেস্ট করব সেই জায়গা থেকে প্রথম জায়গার যে মানে সরলরৈখিক দূরত্ব সেটা হবে তার সরণ। ঠিক আছে, অর্থাৎ প্রথম অবস্থান এবং অন্তিম অবস্থানের যে মধ্যে পরিবর্তন যেটা হবে দূরত্ব, যে সরলরৈখিক দূরত্ব থাকবে সেটা হবে সরণ। আশা করি বুঝতে পেরেছি। তাহলে আমরা এখানে সরণের যে একক আর দূরত্বের যে একক দুটাই আমরা সেম হবে। যদি আমরা সিজিএস পদ্ধতিতে বলি সেটা হবে সেন্টিমিটার, দুটাই হবে, দূরত্বের ক্ষেত্রেও সেন্টিমিটার এবং সরণের ক্ষেত্রেও সেন্টিমিটার, আর এনকেএস পদ্ধতিতে মিটার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এনকেএস বা আইএসআই পদ্ধতিতেও আমরা মিটারই করব। দূরত্ব এবং সময় গেল, সরণ গেল। এখন দূরত্ব এবং সরণের ডেফিনেশন হলো, আরেকটা আবার বলছি, সরণটা আমরা কি বলবো, সরণ সম্পর্কে আরও কিছু তথ্য আছে। এখন মনে করো আমি এইভাবে ঘুরে 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 যদি আবার এসে আমি আমার এইভাবে গিয়ে এই পথে এখানে এসে যদি আবার করতাম তাহলে আমার সরণ কত হতো, 0 হতো, কিন্তু দূরত্ব অনেক হতো। ঠিক আছে, তো এরকম ক্ষেত্রে তোমাদের প্রশ্ন আসে পরীক্ষাতে, এটা খুবই ইম্পর্টেন্ট। একটি বস্তু কণা মনে করো এভাবে একটি বৃত্তাকার পথ পরিভ্রমণ করে আবার একই অবস্থানে এসে থামলো, যেখান থেকে শুরু করেছিল একটা বস্তু কণা ঘুরে ফিরে সে আবার আগের অবস্থানে এসে থামলো, তাহলে এই ক্ষেত্রে তার সরণ কত হবে? উত্তর হবে 0। সরণ কত হবে? 0। কারণ কি, যে প্রথম অবস্থান এবং শেষ অবস্থান, প্রথম অবস্থান ছিল এটা এবং শেষ অবস্থানটা এটা, এইখানে তো অবস্থানটা তো একই জায়গায়, একই জায়গা থেকে একই জায়গায় যদি চলে আসে তাহলে তার সরণ কোনো ডিসপ্লেসমেন্ট হয়নি, কোনো সে একই জায়গায় রয়ে গেছে প্রথম অবস্থানে এবং শেষ অবস্থানে। যদি এটা এমন হতো, এটা এইভাবে গেল, এখান থেকে মনে করো এইভাবে গিয়ে যদি এখানে আসতো, এখানে লিস্ট আসতো, তাহলে তার দূরত্ব মানে সরণটা এরকম হতো, অথচ দূরত্ব হতো এটা। ঠিক আছে, তো তোমরা বুঝে নিয়েছো যে বৃত্তাকার পথ পরিভ্রমণ করে যদি বস্তু কোনো আগের জায়গায় যেখান থেকে যাত্রা শুরু করেছিল সেই জায়গায় যদি এসে দাঁড়ায় তাহলে তার সরণ হবে, মোট সরণ হবে 0। ঠিক আছে, দূরত্ব আলাদা হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আমরা এখন পড়ব দ্রুতি ও বেগ। দেখো তাহলে দ্রুতি এবং বেগ জিনিসটা কি। এই দূরত্ব থেকে দ্রুতি কথাটা আসবে, সরণ থেকে বেগ কথাটা আসবে। ডিফারেন্সটা কি, দূরত্বকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি, দূরত্বকে যদি সময় দিয়ে ভাগ করি যেটা আসবে সেটা হচ্ছে দ্রুতি, আবার সরণকে যদি বেগ দিয়ে সরণকে যদি সময় দিয়ে ভাগ করি সেটা হবে বেগ। তো এখানে দেখো, এখন মনে করো আমাদের যে এইভাবে যদি রাস্তাটা আসলো, সেই রাস্তাটা যদি আমাদের মনে করো ছিল বলছি মনে করো 1500 মিটার, এই রাস্তাটা 1500 মানে 1500 মিটার এইভাবে রাস্তা হচ্ছে। ঠিক আছে, আর এইখানে যে ডিসপ্লেসমেন্টটা মনে করো এ থেকে বি সরলরৈখিক যে দূরত্বটা সেটা মনে করো কত আছে, এটা মনে করো 30 মিটার। ঠিক আছে, তো এক্ষণে দুইটাকে যদি সময় দিয়ে ভাগ করি, দেখো সময় মনে করো আমার এইভাবে এখানে এসে পৌঁছতে লাগলো কত, মনে করো এটাতে কত হবে, মনে করো 1 ঘন্টা দেবো নাকি, যে মনে করো 30 মিনিট লাগবে। ঠিক আছে, 30 মিনিট। তো 1500 মিটারকে যদি আমি 30 দিয়ে ভাগ করি, 1500 মিটারকে 30 দিয়ে যদি ভাগ করি তাহলে কি দাঁড়াচ্ছে, 0 কাটা 50 এখানে মিটার পার, এখানে কিন্তু এটা মিনিটে আসবে, মিনিট দিয়ে তো পার মিনিট, যদিও
ফিজিক্সে আমরা যখন অঙ্ক করবো সেকেন্ড দিয়ে হিসাব করবো। আপাতত আমি পরবর্তী সময় আমরা যখন অঙ্ক করবো, আমি জাস্ট বোঝানোর জন্য আপাতত বলেছি যে 50 মিটার পার মিনিট, ঠিক আছে, 50 মিটার পার মিনিট। এই হচ্ছে তার কি হবে, এটা দ্রুতি। আর সরণ যখন করবো আমরা, দেখো সরণটা কি দাঁড়াবে। সরণের ক্ষেত্রে তার হিসাবটা 30, অথচ ডিসপ্লেসমেন্ট কত ছিল 30, আর সময় লেগেছে 30। তো এখানে আমার কাটাকাটি করলে 1 আসছে, 1 মিটার পার মিনিট। এই সময়ের মধ্যে আমি এই জায়গাতে আসলাম, তার সরণের হিসাব যদি করি আমার তখন হবে 1 মিটার পার মিনিট। তাহলে দেখো এটা অনেক রাস্তা অতিক্রম করেছিল, এবং এই সময় আর ওই সময় যদি আমি এখন এইদিকে যদি আসতাম তাহলে তার সরণের হিসাবটা আবার আরেক রকম হয়ে যেত, ঠিক আছে। তখন আবার মানে তার স্পিডটা মানে ভেলোসিটিটা বেড়ে যেত, ঠিক আছে। তো এইভাবে আমরা কি বলবো, কোনো যখন আমরা দ্রুতিটা বলবো, দ্রুতির সময় আমরা বলবো যে দূরত্ব অতিক্রমের হারকে, সময় সাপেক্ষে কোনো বস্তুর দূরত্ব অতিক্রমের হার কেন বলবো, হার হচ্ছে সময় দিয়ে ভাগ বোঝায়। বা এইভাবে বলতে পারি আমরা একক সময়ে কোনো বস্তু, কোনো গতিশীল বস্তু বলতে পারি বা সচল বস্তু বলতে পারি। একক সময় মানে কি, সময় দিয়ে যদি কোনো জিনিসকে ভাগ করি তখন তার একক সময় হয়ে যাবে। মানে এটা মনে রাখতে হবে, একক সময় বা সময়ের হার মানে সময় দিয়ে ভাগ করা। তো কোনো সচল বস্তুর একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে বলবো আমরা দ্রুতি। আর ব্যাগের ক্ষেত্রে বলবো কোনো সচল বস্তুর একক সময়ে যে সরণ হয়, একক সময়ের যে মোট সরণ, একক সময়ের সরণকে, কোনো সচল বস্তুর একক সময়ের সরণকে আমরা বলবো ব্যাগ। কেন, সরণের হারকে আমরা সরণ ডিভাইড ব্যাগ সমান তাহলে কি লিখবো আমরা, এখন আমি দ্রুতি সমান লিখবো, দ্রুতিটা দেখাচ্ছি, তারপরে দ্রুতি সমান দূরত্ব বাই সময়। এটা লেখে রাখো তোমরা, দ্রুতি হচ্ছে দূরত্ব বাই সময়, আর ব্যাগ হচ্ছে সরণ বাই সময়। তাহলে তোমরা বুঝতে পারছো, দূরত্বকে সময় দিয়ে ভাগ করে আমরা দ্রুতি পাচ্ছি, আর সরণকে সময় দিয়ে ভাগ করলে ব্যাগ পাচ্ছি, ঠিক আছে। তাহলে এবার তাদের যে একক হবে, দ্রুতির একক আর ব্যাগের একক একরকম, মানে সমান সেমভাবেই হবে হিসাবটা, মানে তাদের এককগুলি সমান থাকবে। যেমন সিজিএস পদ্ধতিতে হবে ওই যে দূরত্ব যেটা ছিল, দূরত্বের জন্য সিজিএস পদ্ধতিতে একক ছিল সেন্টিমিটার, আর সময়ের একক কি হবে, যেহেতু বাই আছে তো এটা পার দিয়ে দেবো এইভাবে। দ্রুতির একক হবে মানে সিজিএস পদ্ধতিতে, সিজিএস আমি লিখে নিচ্ছি, সিজিএস দ্রুতির সিজিএস একক সমান হবে সিএম, সেন্টিমিটার পার সেকেন্ড। আর এসআই বা এমকেএস পদ্ধতির একক হবে দ্রুতির এসআই বলতে পারি, স্টেট অফ ন্যাশনাল ইউনিট। তারপরে এটা হবে কি মিটার। দ্রুতির জন্য আমরা দূরত্বের যে একক সেটা আনবো, দূরত্বের এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড, ঠিক আছে। মিটার পার সেকেন্ড হচ্ছে, আমরা এসইসি না দিয়ে এস দিতে পারি এম পার এস, ঠিক আছে। আবার এটাকে আমরা অনেকে এম এস ইনভার্স, নিচের থেকে পাওয়ারটা যখন উঠবে এস সেকেন্ডের বাই আছে, তো উপরে উঠলে কি হবে, পাওয়ারটা মাইনাস হবে, এম এস ইনভার্সও লিখতে পারবে, ঠিক আছে। তা হচ্ছে দ্রুতির এসআই একক। একইভাবে ব্যাগেরও সেম একক হবে, ব্যাগের একক দ্রুতির একক সেম থাকবে, ঠিক আছে। অর্থাৎ ব্যাগের সিজিএস একক সেন্টিমিটার পার সেকেন্ড, আর ব্যাগের এসআই এককও মিটার পার সেকেন্ড হবে, ঠিক আছে। ব্যাগ দ্রুতি সম্পর্কে আমরা বুঝতে পারলাম। অর্থাৎ দেখো আমরা যে দূরত্ব আর সরণ করেছিলাম, সেই দূরত্বকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি পাবো দ্রুতি, আর সরণকে ব্যাগ সময় দিয়ে ভাগ করলে পাবো ব্যাগ, ঠিক আছে। নেক্সট আমরা করবো
গড় দ্রুতি এবং গড় বেগ। দেখো কোনো একটা রাস্তাতে আমরা গেলাম, কোনো একটা দূরত্ব, মনে করো আমরা আগরতলা থেকে বিশালগড় যাওয়ার পথে আমাদের যে দূরত্ব সেটা মনে করো আছে 20 কিলোমিটার, 20 কিমি। সময় লেগেছে মোট মনে করো প্রায় 20 কিমি। আমরা কীভাবে গিয়েছিলাম? প্রথম আমরা 8 কিলোমিটার গেছি আমরা কত সময়ে? 8 কিলোমিটার যেতে সময় লেগেছে মনে করো 10 মিনিট। তারপরে 8 কিলোমিটার গেছি আমরা মনে করো আবার 8 মিনিট। তারপরে 4 কিলোমিটার গেছি, 16 4 মিনিট, আর লাস্টে 4 কিলোমিটার গিয়েছি আমরা 3 মিনিটের সময়। তাহলে দেখো এখানে প্রথম 8 কিলোমিটার আমরা গেলাম 10 মিনিটে, পরের 8 কিলোমিটার গেলাম 8 মিনিটে, এরপরে 4 কিলোমিটার গেলাম কত মিনিটে? 3 মিনিটে। তাহলে আমরা কি করব? এই যে টোটাল কত হলো, সেই টোটালটাকে আমরা যখন আমরা হিসাব করবো, এটা 20 কিমি আসবে, আর এটা আসবে সেইভাবে 10 মিনিট, 8 মিনিট, আর কত যোগ করলে 8 10 8 18 3 21 মিনিট, 21 মিনিট। আচ্ছা, নিয়ম হচ্ছে আমরা ফিজিক্সের সবগুলো অঙ্ককে সেকেন্ডে প্রকাশ করা। তো সেকেন্ডে যদি নিয়ে এটাকে 60 দিয়ে ভাগ করতে হবে, গুণ করতে হবে, 21 × 60 সেকেন্ড। প্রথমে 0 6 6 1260 সেকেন্ড। তো 1260 সেকেন্ড লাগলো 20 কিলোমিটার যেতে। তাহলে তার যে গড় গতিবেগ সেটা কি হবে? নিয়ম হচ্ছে এইটার টোটালটাকে এটার টোটাল দিয়ে আবার ভাগ করবো, তাহলে হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমাদের গড় গতিবেগ আসবে সেভাবে 20 / 1260। এটা লিখবো মিটার, এটা তো কিমি আছে। যদি কিমিটাকে আমরা কি করব, এটা ঠিক আছে, এটাকেও আমরা মিটারে কনভার্ট করবো, মিটারে নিয়ে যাবো। 1000 মিটারে 1 কিলোমিটার, ওইটাকে আমরা 20 × 1000 মিটার হয়ে যাবে। ঠিক আছে? তো এটা 20,000 হয়ে যাবে, 20,000 মিটার। মিটার কিনতে হবে না, 20,000 এম। ঠিক আছে? তাহলে একটা টোটাল যে গড় যে দ্রুতি, এটা তো দ্রুতি বের করছি আমরা। বিভিন্ন রাস্তা তো আর সরল থাকে না, আগরতলা থেকে বিশালগড় রাস্তাতে অনেক আঁকাবাঁকা আছে। তো এটা কীভাবে 20,000-কে আমরা কত দিয়ে ভাগ করবো? 1260 দিয়ে ভাগ করবো। তারপরে যেই রেজাল্টটা আসবে, যাই হোক সেটা একটা 2 দিয়ে যদি কাটি, এটা 6 × 12 3 10 0। যাই হোক এমন একটা ফিগার আসছে 63 আসবে 1000। 1000, এটা এককটা হবে মিটার পার সেকেন্ড। তো হচ্ছে তার গড় দ্রুতি। তাহলে গড় দ্রুতিটা কীভাবে আমরা হিসাব করবো? একটা নির্দিষ্ট জায়গা যত দূরত্ব হবে সেই জায়গাতে তো সবসময় সমান স্পিড থাকে না। দ্রুতি মানে হচ্ছে ইংরেজিতে আমরা স্পিড করবো। তো যতটুকু দূরত্ব, প্রথম যে দূরত্ব ছিল 8 কিলোমিটার দূরত্ব তারা গেছে, মনে করো আমরা যে গেছে 10 মিনিটে, আর তারপরে এরপরে 8 কিলোমিটার গেল 8 মিনিটে, তারপরে 4 কিলোমিটার গেল 3 মিনিটে। প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে যোগ করে ভাগ করতে হবে। ভাগ করলে যেটা পাবো আমরা সেটাই হচ্ছে গড় দ্রুতি। ঠিক আছে? তো বোঝা গেল। একইভাবে আমরা ব্যাগটা, গড় ব্যাগটা যেটা বলবো সেটাও সেমভাবে আমরা, এটা সরলরৈখিক পথে যাবে নিশ্চয়ই, এইটাকে আঁকা বাঁকা পথ দিয়ে হিসাব করলে হবে না। যেগুলো একটা নির্দিষ্ট দিকে যখন যাবে, একটা নির্দিষ্ট দিকে যখন যাবে, সেক্ষেত্রে যদি এখানে একটা এতটুকু যাতে একটা নির্দিষ্ট সময় লেগেছে, মনে করো T1 সময় লেগেছে, দূরত্বটা মনে করো মানে সরণটা ছিল মনে করো S1, এটাতে লেগেছে T2 সময়, এটা মনে করো S2, এটা হচ্ছে S3, এটাতে লেগেছে T3 সময়। তো আমরা কী করবো? S1 + S2 + S3 / T1 + T2 + T3। বাস এই একই ফর্মুলা, কিন্তু এটার বেলা হিসাব করার ক্ষেত্রে একটা চিন্তা করতে হবে যেটা সরলরেখায় যাবে, একই নির্দিষ্ট দিক যাবে, একই রূপে। ঠিক আছে? তো এবার আমরা বের করব দ্রুতি ও বেগের মধ্যে কি পার্থক্য আছে। দেখো প্রথম যে পার্থক্যটি,
দ্রুতির ক্ষেত্রে আমরা যে বলবো দ্রুতি, এদিকে লিখছি আর এদিকে আমি ব্যাক। দ্রুতির ক্ষেত্রে আমি যেটা বলছি ডেফিনেশন দিয়ে বলবো যে একক কোনো মানে সচল বস্তু একক সময়ে মোট যে দূরত্ব অতিক্রম করে, কোনো সচল বস্তু একক সময়ে মোট যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা দ্রুতি বলবো। ঠিক আছে, অর্থাৎ দূরত্ব অতিক্রমের যে হার, দূরত্বের হারকে আমরা দ্রুতি বলবো। আর বেগের বেলায় আমরা বলবো কোনো সচল বস্তু একক সময়ে যে সরণ ঘটে, সরণ এটার বেলা দূরত্ব, এটার বেলা সরণ। ঠিক আছে, কোনো গতিশীল বস্তু বা কোনো সচল বস্তুর একক সময়ে সরণকে আমরা বলবো বেগ। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। ঠিক আছে, এটা 2 নম্বর পয়েন্ট আমরা বলবো, দেখো দ্রুতি যখন হয় এটা কিসের উপর, দেখো দূরত্ব যে কোনো দিকে হতে পারে, যে কোনো দিক, এটার দিক নির্দিষ্ট নেই, এটার দিকটা বড় কথা নয়, এটার মানটাই যথেষ্ট। এটা কোন দিকে গেছে বা তার বাড়ির কাছে আবার চলে আসলো কিনা, বাড়ির কাছে আসলেই যে আমি যে এতক্ষণ রাস্তার পথ অনেক পথ ঘুরলাম সেটা হিসাব করবে, কিন্তু রাস্তাটা টোটাল রাস্তাটা হিসাব করবে। এটা আবার যেই দিকেই হোক, এটার কোনো দিকের কোনো প্রয়োজন পড়ছে না। তো এটাকে আমরা স্কেলার রাশি বলবো। স্কেলার রাশি আর ভেক্টর রাশি সম্পর্কে তোমাদের একটু পরিষ্কার করে দিই জিনিসটা, যে স্কেলার রাশি হচ্ছে কিছু কিছু জিনিস কোয়ান্টিটি আমরা এমন যে এটার আমাদের মানও দরকার পড়ে, তার কতটুকু পরিমাণ আছে এবং সেটা কোন দিকে কোন অভিমুখে সেটা ক্রিয়াশীল সেটাও আমাদের দেখতে লাগে, সেটা হবে ভেক্টর। যদি দিক এবং মান দুটোই জিনিসই প্রয়োজন পড়ে, বাস্তবে দেখবে এমন জিনিস এখন ব্যাগের ক্ষেত্রে দেখবো এই দুটো জিনিসের প্রয়োজন হয়। আর দ্রুতির ক্ষেত্রে কিন্তু এই যে আমরা গেলাম একটু আগে এইদিকে আমার বাড়ির কাছ থেকে ঘুরে বিভিন্ন রাস্তা ঘুরে আসলাম, অনেক দূরত্ব অতিক্রম করলাম, তাহলে এই ক্ষেত্রে দূরত্ব আঁকা বাঁকা যেই দিকে হোক তার কোনো ব্যাপার নেই, পুরো রাস্তাটা হিসাব হবে, তাহলে তার অভিমুখের কোনো প্রয়োজন হচ্ছে না, মানটাই যথেষ্ট, তখন তাকে বলবো আমরা স্কেলার রাশি। তার জন্য আমরা দ্রুতিকে বলবো স্কেলার রাশি। ঠিক আছে, আর ব্যাগ হবে, কারণ এই যে দ্রুতিটা দূরত্ব থেকে আসছে, দূরত্বকে সময় দিয়ে যখন ভাগ করবো একইভাবে এটাও স্কেলার রাশি হয়ে যাবে। ঠিক আছে, আর ব্যাগটা হচ্ছে কি সরণ থেকে আসছে, সরণটা কি, সরণ স্কেলার রাশি না ভেক্টর রাশি, সরণ হচ্ছে ভেক্টর রাশি। কেন ভেক্টর রাশি হবে, কারণ যখন ডিসপ্লেসমেন্ট হচ্ছে প্রথম অবস্থান এবং দ্বিতীয় অবস্থানের মধ্যে যে সরলরৈখিক দূরত্ব এটা কোন দিকে আছে, এটা যদি আজকে অবস্থানটা যদি মনে করো এদিকে দেখাচ্ছি এরকমভাবে এসে এখানে যদি আসে, এইদিকে আসার কারণে এটা কিন্তু এই যতটুকু বড় সরণটা যদি এইদিকে না হয়, যদি এই দিকে যেত তাহলে সরণটা হতো এরকমভাবে, তাহলে কোন দিকে গেল তার উপর নির্ভর করছে সরণ কতটুকু হবে। তার মানে তাহলে অভিমুখটা এখানে দরকার আছে, আবার মানেরও দরকার আছে। তাহলে সরণ হচ্ছে এমন একটা রাশি যার মানও দরকার, অভিমুখও দরকার, মানে ডাইরেকশনও দরকার, যার কারণে সরণকে আমরা ভেক্টর রাশি বলছি। আর সরণ যেহেতু ভেক্টর রাশি, সরণকে সময় দিয়ে ভাগ করলে যে মানটা পাবো, যে রাশিটা পাবো ব্যাগ, সেটাও ভেক্টর রাশি হবে। তার মানে তাহলে আমরা কি পেলাম, দ্বিতীয় পয়েন্ট আমরা লিখবো দ্রুতি হচ্ছে স্কেলার রাশি আর ব্যাগ হচ্ছে ভেক্টর রাশি। 3 নম্বর পয়েন্ট আমরা দেখব যে দ্রুতি হচ্ছে দূরত্ব থেকে আসছে, তো যদি কোনো বস্তু কোনো না কোনো দূরত্ব অতিক্রম করলে তার মান কখনো শূন্য হতে পারে না। দূরত্ব অতিক্রম যদি করে থাকে তাহলে তাকে সময় দিয়ে ভাগ করলে তার ভ্যালু কখনো 0 হতে পারে না। দূরত্ব যদি অতিক্রম করে থাকে, যেহেতু সে দূরত্ব অতিক্রম করেছে তার দ্রুতি থাকবেই থাকবে, দ্রুতির মান থাকবে, তার 0 থেকে বড় হবেই হবে। আর সরণের ক্ষেত্রে কি বলছি আমরা, সরণের কোনো যেহেতু দিকের উপর নির্ভর করছে, সেটা এখান থেকে যাত্রা শুরু করে যদি আবার আগের অবস্থানে চলে আসে তাহলে সরণ কি হতে পারে, 0 হতে পারে। অথচ অনেক সময় নষ্ট করেছে, অনেক সময় নষ্ট করে আবার এখানে আসে, পরিশ্রম করেছে, ফুয়েল ইউজ করেছে, কিন্তু আবার আগের অবস্থায় যদি চলে আসে তাহলে সরণ 0 হয়ে যায়। আর সরণ যদি 0 হয়, 0কে সময় দিয়ে ভাগ করলে আবার তার মান 0 হবে। তার মানে কি বললাম আমরা 3 নম্বর পয়েন্টে, যে দ্রুতির মান কখনো 0 হতে পারে না। ঠিক আছে, দ্রুতির মান কখনো 0 হতে পারে না, কিন্তু ব্যাগের মান 0 হতে পারে। ঠিক আছে, তো এই 3টি পার্থক্য আমি ডিসকাস। ত্বরণের আরেকটা হচ্ছে ইংলিশে আমরা বলবো অ্যাক্সিলারেশন। আমরা যেমন গাড়ি দেখবে, গাড়ি বা বাইকের মধ্যে অ্যাক্সিলারেটর নামে একটা জিনিস আছে, যাকে বাংলাতে বলে তারক। গাড়ির ড্রাইভার কী করে, ডান পা দিয়ে একটা জিনিসকে খুব জোরে সজোরে চাপ দিলে গাড়ি স্পিড করে। আর আমরা যারা বাইক চালায় তা দেখবে ডান হাতে একটা থ্রটল থাকে, এইভাবে মানে
এইভাবে মোচড় দিলে এটা স্পিড বাড়ায়, একটা শু হু করে শব্দ করে যায়। তো এটা গতি বাড়ানোর জন্য এই কাজটা ত্বরণ দেওয়া হয়। তো যার মাধ্যমে দেওয়া হয় তারক বা অ্যাক্সেলারেটর বলা হয়। আর সেই তারক থেকে ত্বরণ সৃষ্টি হয়। কীভাবে হয় এটা ডেফিনেশনটা আমি প্রথম লিখে নিচ্ছি, তারপর আমি ডিসকাস করছি। কোনো গতিশীল বস্তু ক্রমবর্ধমান বেগ নিয়ে চলবে, সময়ের সাপেক্ষে উহার বেগ বৃদ্ধির হারকে ওই বস্তুর ত্বরণ বলে। কি বললাম? কোনো গতিশীল বস্তু ক্রমবর্ধমান বেগ নিয়ে চলবে, সময়ের সাপেক্ষে উহার বেগ বৃদ্ধির হারকে ওই বস্তুর ত্বরণ বলে। এখানে ওই বস্তুর আর দিতে হবে না, ওইখানে উহার দিয়ে দিয়েছি আমরা। এখানে সময় সাপেক্ষে উহার বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, আমরা এইভাবে বলে দেবো। ঠিক আছে, এটা এখানে জুড়ে দেবো। তো এখানে কি বলতে চাইছে? কোনো গতিশীল বস্তু, এটা তো বুঝতে পারছো, যদি গতি থাকে কোনো বস্তুর মধ্যে, যদি এমনভাবে গতি থাকে যে তার ক্রমবর্ধমান মানে ধীরে ধীরে, বর্ধমান মানে বাড়ছে, ধীরে ধীরে বাড়ছে, মানে এমনভাবে প্রথমে ছিল এইভাবে এই যাত্রা শুরু হচ্ছে, এমন হবে না, এটা এমন না যে একবার সবসময় একরকম স্পিড নিয়ে যাচ্ছে, এটা এরকম না, এটা সমবেগ হবে, সমবেগ থাকতে পারবে। অসমবেগ, এবং সেই অসমবেগটা কেমন অসমবেগ? যেটা বাড়ার দিকে থাকবে, বাড়তেই থাকবে। ঠিক আছে, তো কীরকম সেটা হবে? খুব হঠাৎ করে থাকবে, আস্তে আস্তে ব্যাগ বৃদ্ধি করতে খুব, মানে যত যাবে তত ব্যাগ বাড়তে থাকবে। তো এটাই বলছে যে সময়ের সাপেক্ষে ব্যাগ বৃদ্ধির হারকে ক্রমবর্ধমান বেগ নিয়ে চললে, কোনো গতিশীল বস্তু ক্রমবর্ধমান বেগ নিয়ে চললে সময়ের সাপেক্ষে, মানে যত সময় যাচ্ছে তার যদি ব্যাগ বেড়ে যায় আর ধীরে ধীরে, সময়ের সাপেক্ষে উহার ব্যাগ বৃদ্ধি যে পাচ্ছে তার হারকে, হার মানে কি আবার সময় দিয়ে ভাগ করা, একে বলবো ত্বরণ। তাহলে এটা অন্য কিছু না, স্পিডের গতি যদি বাড়তে থাকে তখন তার এই বাড়তি গতিকে যদি সময় দিয়ে ভাগ করি সেটা হবে ত্বরণ। তো আমরা ধরি কোনো বস্তুর প্রাথমিক বেগ সমান ইউ, এবং টি সময় পর উহার বেগ, টি সময় পর উহার বেগ বৃদ্ধি পেয়ে, কত হলো? বেগ বৃদ্ধি পেয়ে আমি দেবো বেগ বৃদ্ধি পেয়ে ভি হবে। তাহলে আমার কাছে এখানে তিনটা রাশি আসলো, একটা হচ্ছে তিনটা জিনিস আসলো, একটা হচ্ছে ইউ, একটা টি, একটা ভি। দেখো ইউ আর ভি দুটোই একই রাশি, তবে একই রাশির দুটি আলাদা আলাদা পরিমাণ। প্রথমে ইউটা হচ্ছে প্রথম দিকের যে ব্যাগ ছিল বস্তুটার প্রাথমিক ব্যাগ, আর এটা ভিটা হচ্ছে ওই গতিশীল বস্তুর অন্তিম ব্যাগ, মানে শেষ ব্যাগ। দুইটাই ব্যাগ রাশি। তো এটাও বুঝতে পেরেছ যে যেহেতু এটা ব্যাগ বেড়েছে পরের বার, সেটা হবে তাহলে ভিটা বড় থাকবে, ইউটা ছোট থাকবে। টি সময় পরে এই ঘটনাটা ঘটেছে। তাহলে ত্বরণ, সুতরাং ত্বরণ কি হবে তোমাদের হিসাবে? সংজ্ঞা থেকে আমরা ত্বরণটা লেখা হবে। দেখো সময়ের সাপেক্ষে উহার ব্যাগ বৃদ্ধির হার, ব্যাগ কতটুকু বৃদ্ধি পেয়েছে কীভাবে বের করবো? বেড়ে দাঁড়িয়েছে ভি, ছিল ইউ, তাহলে ভি থেকে ইউ মাইনাস করবো, ভি মাইনাস ইউ। এখন একে যদি সময় দিয়ে ভাগ করি, হার বলেছে তাই ভি মাইনাস ইউ বাই টি, ঠিক আছে? তাহলে ত্বরণ সমান ভি মাইনাস ইউ বাই টি, এটা হচ্ছে ত্বরণ। এখন মন্দনটা কি হবে? আমি মন্দনটাকে এখান থেকে, এই সংজ্ঞা থেকেই মন্দনটা লিখছি। দেখো তোমরা কায়দাটা শিখে নাও কীভাবে আমরা মন্দন লিখব। মন্দনকে আমরা অনেক সময় ঋণাত্মক
ত্বরণও বলবো। ঋণাত্মক মানে নেগেটিভ। কেন নেগেটিভ? কারণ ত্বরণ আর মন্দন সম্পূর্ণ বিপরীত। ঠিক আছে, কীরকম বিপরীত? কোনো গতিশীল বস্তু ক্রমবর্ধমানের জায়গাতে আমরা লিখে দেব ক্রমহ্রাসমান, ক্রমবর্ধমানের জায়গাতে আমরা লিখব ক্রমহ্রাসমান। ঠিক এই ওয়ার্ডগুলি চেঞ্জ করব, ক্রমহ্রাসমান। ব্যাগ নিয়ে চললে সময় সাপেক্ষে উহার ব্যাগ বৃদ্ধির হার হবে না, হ্রাসের হার হবে। জাস্ট কতগুলি ওয়ার্ড আমি অপোজিট করে দিচ্ছি। হ্রাসের হারকে কি বলবো এখন আমরা মন্দন বলব। মন্দন। এবার ধরি কোনো বস্তুর প্রাথমিক বেগ ইউ, টি সময় পরে উহার বেগ বৃদ্ধি না বলবো হ্রাস পেয়ে। হ্রাস পেয়ে কি হলো? হ্রাস পেয়ে ভি হলো। তাহলে সুতরাং মন্দন সমান কি হবে? মন্দন সমান আগে ছিল কোনটা বড়? আগের বার ভি ছিল বড়, ইউ ছোট ছিল। এখন দেখো প্রাথমিক বেগ ইউ নিয়ে চলছিল, টি সময় পরে উহার বেগ হ্রাস পেয়ে, বেগটা তাহলে হ্রাস পেয়ে কমে ভি হলো। তাহলে ভিটা এখন কম, তাহলে এখন ভি মাইনাস ইউ লিখবো না, ইউ মাইনাস ভি লিখবো। ঠিক আছে, এই কথাটা মনে রাখতে হবে। জাস্ট উল্টো কথা বলছি। এখন মন্দনটা হবে ইউ মাইনাস ভি বাই টি। আশা করি বোঝা গেছে। এখন আমরা ত্বরণের একক, ত্বরণের একক কি হবে? ত্বরণের ডেফিনিশন থেকে আমরা বলতে পারবো। দেখো বেগের যে একক, বেগের এককটা কি ছিল? বেগের এককটা ছিল মিটার পার, মানে এসআই একক, মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এখন দেখো ত্বরণের একক কি হবে? ত্বরণের যে ডেফিনেশন, সংজ্ঞা, সেখান থেকে আমরা বলি যে বেগ বৃদ্ধির হার, সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হার, জাস্ট এতটুকু দেখো। বেগ বৃদ্ধি পেয়ে যেটা পাওয়া যায়, বেগ বৃদ্ধিটাও বেগই হয়। একটা বড় মানের বেগ থেকে ছোট মানের বেগ যদি বিয়োগ করি, বেগ বৃদ্ধিটা বিয়োগ করলে যেটা পাবো সেটা বেগই হয়। তো এই বেগের হার কি? তো বেগের হার মানে কি? হারকে সময় দিয়ে ভাগ। তাহলে এম এস বাই আবার এস। এতটুকু তোমার এইভাবে লিখতে হবে না, আমি তার এককটা তৈরি করে আনছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। দেখো এখানে আমি যদি হিসাব করি, এখানে এম বাই, এটা হচ্ছে এম বাই এস, এটাও এস, তো কি হচ্ছে এম বাই এস। এটাকে আমরা এভাবে লিখতে পারি এম বাই এস ইন্টু এস, এটা অর্থাৎ এম বাই এস স্কোয়ার। তো এই সম্পূর্ণ জিনিসটাকে আমরা তো রাফ হিসাব করলাম, মনে করি এখানে আমি দেখবো ত্বরণের এককটা মিটার পার সেকেন্ড স্কোয়ার, বাই মানে পার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ বা মন্দনের দুইটাই ক্ষেত্রে এটা কোন একক? ত্বরণের এসআই একক, এসআই একক বা এমকেএস পদ্ধতির একক। আর সিজিএস পদ্ধতির একক হলো সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এখানে দেখো একটা জিনিস, আরেকটা প্রশ্ন আসতে পারে, এটা আসতে পারে না, ইম্পর্টেন্ট আছে। ত্বরণ বা মন্দনের এককে সময়ের একক দুবার আসে। এখানে দেখো সময়ের একক দুবার আসে, এস উপরে এখানে কি আছে? 2 আছে, পাওয়ার। কেন 2 আসলো? তো আমরা সেটাকে লিখছি, এটা খুব ইম্পর্টেন্ট। এখন যে টপিকটা আমি লিখছি যে ত্বরণের এককে সময়ের একক দুবার আসে কেন, বা সময়ের কথাটি দুবার আসে। ত্বরণ বা মন্দন বললেও সেম হবে। ত্বরণের এককে সময়ের একক দুইবার আসে। কি লিখবো? দুইবার কেন আসে? ত্বরণের এককে সময়ের একক দুইবার আসে। তো আমরা লিখবো, আমরা জানি ত্বরণ সমান, এইভাবে লিখবো, ত্বরণ সমান বেগ বৃদ্ধি বাই সময়। এবার এটাকে যদি আমরা, অর্থাৎ সুতরাং ত্বরণের একক, এখান থেকে ত্বরণের একক তৈরি করতে আমরা কি রাখবো? বেগ বৃদ্ধি আর বলবো না, বেগের একক বাই
সময়ের সময়ের একক। এবার ব্যাগের যে একক আছে সেটা লিখবো আমরা। আমি এটা মুছে নিচ্ছি এবার। ব্যাগের এককের জায়গাতে ব্যাগটা কিভাবে আসে, ব্যাগের এককটা কি, এই ব্যাগের এককের জায়গাতে লিখবো সময় স্মরণের একক বাই সময়ের একক। স্মরণের একক বাই সময়ের একক। আর নিচে তো একটা সময়ের একক আছে। আমরা একটু আগে যে MRS দিয়ে করলাম সেটার মতো সেম টু সেম এই জিনিসটাকে আমরা এভাবে করে দেখাতে হবে, যেমন আমি তোমাদের দেখাচ্ছি। তো এটাকে যদি ক্যালকুলেশন করি, এই কোশ্চেনটা এই ভগ্নাংশটা যেমন আছে তেমন থাকবে। স্মরণের একক বাই সময়ের একক। আর নিচেরটা 1 বাই হয়ে নিচে তো মনে 1 আছে, এটা উল্টে 1টা উপরে চলে যাবে, সময়ের একক নিচে যাবে। সময়ের, তাহলে দেখো এখন চলে আসলো স্মরণের একক। উপরে স্মরণের এককের সঙ্গে 1 গুণ থাকবে স্মরণের একক বাই সময়ের একক গুণ সময়ের একক। তাহলে কি হবে? সময়ের একক স্কোয়ার হয়ে যাবে। x ইন্টু x যদি স্কোয়ার হয় তাহলে সময়ের একক কিন্তু সময়ের একক সময়ের একক স্কোয়ার। এই জন্য এই যে জায়গাটা সব কেন এই কথাটাই বলেছিল যে দুবার আসে, এই যে দুবার আসাটা কেন আসলো? তাহলে তোমরা এটা তো গাণিতিক ব্যাখ্যাটা আমরা দিলাম, এখন বিবৃতি দিয়ে বলতে হবে। একবার আমরা ব্যাগের এককের ক্ষেত্রে একবার সময়ের একক আসছে, আর একবার ব্যাগ বৃদ্ধির হার বোঝানোর জন্য সময়ের একক আরেকবার আসছে। অর্থাৎ এক্ষেত্রে সময়ের একক একবার ব্যাগ প্রকাশের জন্য, একবার ব্যাগ প্রকাশের ক্ষেত্রে স্মরণের হার বা ব্যাগ প্রকাশের জন্য বলতে হবে। স্মরণের হার মানে তো স্মরণকে সময় দিয়ে ব্যাগ প্রকাশের জন্য আসে একবার হিসাব হলো, এবং আবার আরেকবার বলছি কোনটার জন্য আসে? ব্যাগের পরিবর্তনের হার প্রকাশের জন্য, এবং আবার ব্যাগের পরিবর্তনের হার প্রকাশের জন্য আসে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কনসেপ্টটা। এক্ষেত্রে সময় একক একবার ব্যাগ প্রকাশের জন্য আসে এবং আবার ব্যাগের পরিবর্তন হার প্রকাশের জন্য আসে। এই হচ্ছে মোট দুবার। ঠিক আছে, আশা করি ভালো লেগে